আমার একটা ভাল্লুক ছিল, এটাকে স্বাদ বানায়, এটাই ন্যাচারাল। প্রিয় দর্শক, আমরা আবারও শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার কথা অনুষ্ঠানে আইএনটিভি থেকে। আমরা কথা বলছিলাম ঢাকা নিয়ে। আমরা শুনবো ঢাকার সেই হারিয়ে যাওয়া আমরা এক সময় ভিসিআর দেখতাম মাইনুল ভাই এবং আপু, এক সময় আমরা ক্যাসেট ভাড়া করে এনে দেখতাম। ক্যাসেট, ওটা নাম ছিল ক্যাসেট। ক্যাসেট রেকর্ডিং করতাম, অডিও ক্যাসেট রেকর্ডিং করতাম 90 মিনিট, 120 মিনিট। এখন তো এগুলো বিলুপ্ত। এখন ছবিতে পাওয়া যায়, আমাদের ছেলেমেয়েরা ধারণা পারবে না যে সেইটাই। ওই সময় আমরা খুব মানে কাগজে লিখে দিয়ে আসতে হতো, তারপরে আবার বলতো যে তোমার এই সব গান রেকর্ড করছি, আমার পছন্দের 3টা গান দিয়ে দিছি, ওই 3টা গান রেকর্ড হচ্ছে না, এরকম হয়েছে তো হয়েছে না? হ্যাঁ, এই যে কি করছেন, আমার 90 মিনিটের ভিতরে আপনি 3 গান মানে 15 মিনিট খেয়ে ফেলছেন কি? হ্যাঁ। তারপরে আমরা কোকের বোতল দিলে একটা কি জানি দিত, খেয়াল আছে না? ওই যে কোকের কাচের বোতলগুলো ফেরত দিলে, আমরা তো কোক খেতাম কাচের বোতল, এগুলো ফেরত জমা রাখতো আর কি, জমা রাখতো, পয়সা জমা রাখতো। তো এই জিনিসগুলো, তারপরে ঈদে যে গানের কথা বললেন, আমরা স্পিকার বা ওই যে সেট একটা মানে কম্পিটিশন হতো, কে কত দামি সেট ভাড়া আনতে পারবে। আর আমরা বন্ধুরা কেউ যদি একটা সেট কিনতে পারতাম, আমার মনে আছে আমার ফার্স্ট সিডি প্লেয়ার, আমি যখন বাইরে থেকে একটা সিডি প্লেয়ার অনেক বলে নিলাম গিফট, ওইটা যে কত বাসায় ঘুরছে তখন, ওইটা একটি স্পিকার দিয়ে গান ছাড়া যেত ওই সময়। আর এই সময় এখন তো মানে মানুষের হাতে সব কিছু অ্যাভেলেবেল, তার থেকে দামি এখন মোবাইল মানুষের হাতে, কেউ আর কারোর কাছে চায় না। তারপরে বন্ধুরা আপনার কোটটা বা আপনার শার্টটা নিত, আপনার বন্ধু এই যে শার্টটা পরবো, এখন কি সেই সময় আছে? আপু, আপনার ড্রেস ওই সময় বান্ধবীরা নিত কি না? যে ড্রেসটা পরবো ছিল, এখন কি ওই সময় আছে? এমনও হয়েছে যে আমার ভাই বাইরে থেকে একটা ড্রেস পাঠাইছে, সেটা আমার পরার সুযোগই হয় না, আমার বন্ধু এই বন্ধু থেকে সেই বন্ধু, সেই বন্ধু থেকে এরকম হতো, ধুয়ে ইস্ত্রি করে আবার পরতো। আমরা লঞ্চে থেকে অনেক সময় দুষ্টুমি করে কাপড় নিয়ে যেতাম। এখন আমরা নাটকে দেখি এগুলো, তো ওগুলি আমাদের জীবন আর কি। তো সেই জিনিসগুলো এনিওয়ে দর্শক, আমরা শুনবো ওনাদের কাছ থেকে, আপুর কাছ থেকেও শুনবো ওনার ঢাকা ইউনিভার্সিটির কিছু কথা, এবং মাইনুল ভাই আপনার কাছ থেকে শুনবো জগন্নাথ ইউনিভার্সিটি, আপনি যেহেতু জগন্নাথে পড়েছেন। আপু, আপনি বলেন আমাদেরকে আপনার ইউনিভার্সিটি জীবনের কিছু কথা। আমার ইউনিভার্সিটি জীবনের একটা জিনিস আমি এখনও খুব মিস করি। কয়েকদিন আগেও আমার ছেলের সাথে গল্প করলাম, আমাদের যে বাস ছিল, শাটল বাস ছিল, তো আমাদের বাসটার নাম ছিল, আমাদের রুটের নাম ছিল কিঞ্চিত, কারণ এইটা সবচেয়ে ছোট রুট ছিল অন্য সব রুটের তুলনায়। হ্যাঁ, মতিঝিল থেকে শাহবাগ খুব ছোট, এই জন্য নাম ছিল কিঞ্চিত। তো এই যে বাসে ওঠার যে একটা অভিজ্ঞতা, এখনও আমি কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট প্রচুর ব্যবহার করি। তো বাসে যখন খুব ভিড় থাকে, অনেক সময় কিন্তু ধরার মতনও কিছু মানে রিচ করতে পারবেন না আপনি, তো ওই সময়টাতে আপনি ব্যালেন্স করে যে দাঁড়াবেন কিভাবে, সেটা কিন্তু আমি কিঞ্চিত থেকে শিখি। কিঞ্চিত থেকে, হ্যাঁ, কিঞ্চিতে আমি শিখি যে কিভাবে দাঁড়ালে আমি পড়ে যাব না। তো ওইটা কিন্তু আমার এখনও মাঝে মাঝে মনে হয় যে সেই তখন আমি শিখে এখন এই লন্ডনে বসে সেই শিক্ষাটা কাজে লাগাই। তো মানে এইটা ব্যস্ত জীবন বলতে আমাদের ঢাকাও কম ব্যস্ত না, লন্ডনের থেকে কম ব্যস্ত না। না, অবশ্যই আমি তো হুবহু মিল পাই ঢাকার সাথে লন্ডনের সকাল এবং দুপুর বিকেলের ব্যস্ততার সাথে। এখন সবাই সব জায়গাতেই ব্যস্ত, আসলে এটা বলা যায় না, মিলটা খুঁজে পাই আর কি, যে ঢাকায় আমি যে ওই সময় যে ট্রাফিক থাকে, এখানেও সেই ট্রাফিক, এখানেও ট্রাফিক। হ্যাঁ, সেটাই। অনেকে বলে যে তুমি ট্রাফিক এরিয়া ছেড়ে দাও, আমি এইটাই এনজয় করি। কি বলেন চাচা? আমাদের লন্ডনে তো খুব ব্যস্ত। জি আপু, বলেন আপনি ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটিতে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ক্লাস ছিল 3 তলায়। তো 3 তলায় মানে আপনার কোন ডিপার্টমেন্ট ছিল? ইকোনমিক্স ডিপার্টমেন্ট, মানে অর্থনীতি বিভাগ ছিল 3 তলায়। তো আমাদের মানে অর্থনীতি, তারপরে ইংরেজি, এরকম কয়েকটা ডিপার্টমেন্ট ছিল। ওইখানে সবাই একটু মানে সিরিয়াস টাইপের, সবাই একটু সিরিয়াস টাইপের স্টুডেন্ট। তো আমাদের খুব যে আমরা আড্ডা দিতাম তা কিন্তু না, সবাই খুব সিরিয়াস আর কি, ক্লাস করতে আসবে,
চলে যাবে, কিন্তু এর মাঝেও কিন্তু আমাদের আড্ডা হতো। আমাদের আড্ডাটা হতো আমাদের হলে। আমাদের আমার এবং আমার যারা ক্লোজ ছিল, আমাদের হল ছিল মৈত্রী হল। আচ্ছা, তো আমাদের মৈত্রী হলটা কোন দিকে ছিল? কুয়েত মৈত্রী হল, ওইটা হচ্ছে নিউ মার্কেটের পরে। আচ্ছা, বিডিআর গেটের পাশে। আচ্ছা আচ্ছা, বিডিআর গেটের পাশে। তো আমাদেরকে বিভিন্ন কাজে কিন্তু এখানে যেতেই হতো, যে কোনো কিছুর জন্য ওইখানেই যেতে হতো আমাদেরকে। তো ওই যে ক্যাম্পাস থেকে আবার মৈত্রী হল পর্যন্ত আলাদা বাস ছিল এবং সব ফ্রি। তো আমরা ওইখানে যে হলে বসে সময় কাটাতাম। তো আপনার ক্লাসের বাইরে পরবর্তী সময় আপনারা ফ্রেন্ডরা সবাই ওইখানে কোনো একটা কাজে আমরা যেতাম। ওইখানে কোনো একটা কাজে যেতাম যখন, তখন দেখা যেত স্ট্র্যাটেজি তো বসতেই হতো। হ্যাঁ, ওইখানে টিভি রুম, তারপরে এরকম সবাই মিলে একসাথে একটা করে বসলেন। হ্যাঁ, আবার আমার একটা ব্যাপার ছিল, হলের খাবার তো খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর। কারণ অনেক সময় এরকম হতো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই কিন্তু ক্যাম্পাসে, তখন দুপুরের খাবারটা তো হলেই। শুধু আমি কিন্তু রোকেয়া হলেও প্রচুর যেতাম। রোকেয়া হলেও আমার কিছু ফ্রেন্ড ছিল, ওদের সাথে ওদের রুমে আমি প্রচুর সময় কাটাতাম। এবং আমি জানি না এখন কীরকম, কিন্তু তখন এটা নিয়ে কোনো সমস্যা হতো না, ঢুকে যেতাম। ওই সময়টা আপনারা যে সময়টা বড় হয়েছেন, আমি বলবো বাংলাদেশের ওই সময়টা প্রত্যেকটা জেলার জন্য একটা মানে সোনালী অধ্যায় ছিল। মানুষ এত কমার্শিয়াল বা এত খারাপ কিছু বাংলাদেশে তখনও প্রবেশ করেনি। না না না, আসলে এখন আমি বুঝি ভাব গম্ভীর্য ছিল, মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল ছিল। হ্যাঁ, যেমন রোকেয়া হলে আমার যেই বান্ধবীগুলির কাছে আমি যেতাম, ওরা কিন্তু আমার ডিপার্টমেন্টেরও ছিল না, এই আসা যাওয়ার পথে পরিচয়। তো সেই ওদের রুমে আমি সময় কাটাতাম, তারপরে ওদের সাথে গল্প করতাম, রোকেয়া হলে খাবার খেতাম। রোকেয়া হল তো কাছে, একদম রাস্তার উল্টা দিকেই। মৈত্রী হলে সবসময় যাওয়া সম্ভব ছিল না, তো আমি প্রচুর দুপুরের খাবার খেতাম হলে। আপনার তো প্রায় ওখানেই মানে বেশি খাওয়া। হ্যাঁ, এবং ওরা অনেকেই বলে, বা হলে যারা থাকে তারা বলতো ওদের কাছে কিন্তু ওই খাবার ভালো লাগতো না, লাগে না। কিন্তু আমি তো মাঝে মাঝে খেতাম, আমাদের কাছে ভালো লাগতো। হ্যাঁ, আমি তো আবাসিক ছিলাম না, আমি মাঝে মাঝে খেতাম, আমার ভালো লাগতো। এক টুকরা মাছ দিত আর ডাল দিত ভাতের সাথে, আমার যথেষ্ট মনে হতো। হ্যাঁ, ডালটা কিছুটা বেশি পাতলা, কিন্তু কিন্তু আমার মনে হতো যে খারাপ না, ঠিক আছে। আর তারা পছন্দ করতো না হলের প্রতিদিন, যেহেতু ওদের প্রতিদিন ঢাকা ইউনিভার্সিটির হলের খাবারের দুর্নাম খুবই কম। আমার ভালো লাগতো। এখনকার খবর জানি না, তখনকার দিনে বাইরের ছেলেমেয়েরা কিন্তু, আমরাও খেয়েছি, তাদের কাছে কেন পছন্দ হতো না জানি না, প্রতিদিন বোধহয় ওদের মনে হতো যে একই খাবার হতে পারে। আমি দেখতাম রোকেয়া হলে যেই বান্ধবীগুলির রুমে আমি সময় কাটাতাম, ওরা কিন্তু স্টোভে রান্না করতো। আচ্ছা, নিজেরা রান্না করতো। একদিন হয়তো ডাল ভুনা করতো, আরেকদিন শুধু ডিম ভুনা করতো, একটা কিছু করতো। কিন্তু ওরা ওইটা পছন্দ করতো না, যে যদি ওইটা কি ওরা মানে ওখানে বসে খেতে হতো না, নিয়ে রুমেও চলে আসতে পারতো খাবার? না, রুমে আপনি স্ন্যাক্স আনা অ্যালাউড ছিল, কিন্তু খাবার নিয়ে রুমে ভাত তরকারি এগুলি আনা যাবে না, কারণ প্লেটে করে দিত মানে কি টেবিলে থাকতো ডাল বা তরকারি, ক্যান্টিনেই শেষ করে আসতে হতো। তাদের টাইমিং মেইনটেইন করে খেতে হতো আর কি, এই কারণে তারা হয়তো বা পরে কেউ যদি হলের বাইরে থাকতো তাদের বাইরে খাওয়া দাওয়া করে আসতে হতো। ওরা মেইনলি মনে করতো কি, যে ওদের পয়সার তুলনায় খাবারটার মান খারাপ। পয়সা তো খুবই ন্যূনতম, মানে পয়সা খুবই ন্যূনতম। আমি ওদের কমপ্লেনটা আমি বুঝতাম না, কিন্তু বোঝার চেষ্টা করতাম। আমার মনে হতো হলে কারা থাকতো, যারা ঢাকার বাইরে মায়ের হাতের খাবার খেয়ে অভ্যস্ত, তারা যখন আসে হলে, তখন হয়তো মায়ের খাবারটা খুবই মিস করে, সেইখান থেকেও একটা জিনিস আসে। এবং হয়তো খাবারের স্টাইলটা ডিফারেন্ট, কারণ তারা কিন্তু ঢাকার বাইরের থেকে খাবারটা অন্যরকম ছিল তাদের। আমি কিন্তু হয়তো ঢাকারটাই খাচ্ছি, আবার হলেও ঢাকারটাই খাচ্ছি। হ্যাঁ, তাদের বাবুর্চি রেসিপি তো ধরেন আমাদের খাবারই, এই কারণে আমাদের কাছে হয়তো আমার অত খারাপ লাগতো না, ওদের হয়তো ওইটাও একটা কারণ যে আমরা অনেকে ঢাকা শহরে পাতলা ডাল খেয়ে অভ্যস্ত, এখন আমরা খাই, তো অনেকে হয়তো পছন্দ করেন না। হ্যাঁ, আবার আমার মা যেহেতু চাকরি করতেন, আমার মা কিন্তু অত রান্না করতেন না,
তো আমাদের বাসায় যে রান্না করার যিনি থাকতেন তিনি রান্না করতেন। তো আমার ওই ধরনের ব্যাপার ছিল না যে মায়ের হাতের রান্না খেতে হবে বা মায়ের হাতের। মিস করেন হলের খাবার না মায়ের হাতের খাবার, কোনটা মিস করেন? আমি নিজে ভালো রান্না করেন কোনটা? আমি বাংলাদেশের অনেক কিছুই মিস করি। ঢাকা শহরের খাবার তো মিস করি। আমার কিছু কিছু খাবার মনে হয় যে অনেক চিন্তা করে দেখি যে আসলে বেশি কিছু ছিল না ইনগ্রেডিয়েন্টস, কিন্তু ওই মজাটা আমি অনেক চেষ্টা করে বানাতে পারি না। কি কি মিস করেন? আমার কিছু সবজি আমি নিরামিষ না এমনি? নিরামিষ আমি কোন অনেক চেষ্টা করেও পারিনি কোনোদিন। মানে এটা আসলে হাতের ব্যাপার, এটা আসলে হাত চেঞ্জ হলে হয় না। আবার মাঝে মাঝে মনে হয় হয়তো ওইটার থেকেও মজা আমি খাই, কিন্তু ওইটা ওই যে ব্রেইনে কিন্তু বসে গেছে যে ওইটার থেকে মজা আর কোনোটাই লাগে না, এরকম। ধন্যবাদ আপু আপনাকে। আমরা আবার আসবো আপনার কাছে। মাইনুল ভাই, আপনার কাছে জানতে চাবো জগন্নাথ, আপনার বেড়ে ওঠা জগন্নাথ কলেজের স্মৃতিচারণটা আমাদেরকে একটু ভেঙে বলেন। জগন্নাথ তখন বিশ্ববিদ্যালয়, জি হ্যাঁ, তখন তো বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় মানে ছাত্র ছাত্রী সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় একটা ছিল, যে খুব অল্প একটা জায়গা কিন্তু ছাত্রছাত্রী মুখরিত, মানে সেটাকে অবশ্যই অনেক মিস করি। ইউনিভার্সিটি লাইফটাকে তো অনেক মিস করি। আমি ছিলাম জুলজি ডিপার্টমেন্টে। তো জুলজিটা কোন পাশে ছিল? জুলজি ডিপার্টমেন্টটা ছিল ভিতরের দিকে বিজ্ঞান ভবন যে বলে, সেটার পশ্চিম দিকের 4 তলাতে পুরোটাই। আমি জগন্নাথ ধরেন এই যে গেট দিয়ে ঢুকলাম একদম শেষের দিকে, শেষ মাথায়। আচ্ছা, যেখানে একটা গ্রাউন্ড ছিল আপনার বাস্কেটবলের একটা গ্রাউন্ড ছিল মনে হয়। হ্যাঁ, বাস্কেটবলের গ্রাউন্ড ছিল। এই পাশে গার্লস গাইডের ছিল। হ্যাঁ, ওই যে নিচে যে ওইটার উপরে, যে উপর থেকে পুরোটাই মানে 4 তলা পুরোটাই হলো। আমি ওই রুমটা গিয়েছি, যে গার্লস গাইডের যেমন গার্লস গাইডের যে রুমটা ছিল রেঞ্জার, ওটার উপরে 4 তলা, ওটার উপরে 4 মানে পুরো 4 তলাটাই ছিল। আমি এই পাশটা ঘুরেছি, ওইখান থেকে ইসলামপুর বের হয়ে যাওয়া যেত। মানে উপরের পুরো 4 তলাটাই ছিল জুলজি ডিপার্টমেন্ট। কারণ জুলজি ডিপার্টমেন্টে অনেক কিছু লাগে, মিউজিয়াম লাগে, অনেক কিছু লাগে, এজন্য ওদের মানে। তাহলে আপনি জিওলজির ছাত্র? জুলজি, প্রাণীবিজ্ঞান। তো আর কি কি মিস করেন জগন্নাথের? জগন্নাথে যেটা মিস করি সেটা হচ্ছে যে আড্ডা, বন্ধু বান্ধব। আমাদের তো আসলে গ্যাপ থাকতো না, একটা ক্লাসের মাঝখানে একটা ক্লাসে গ্যাপ থাকতো। তো সেই গ্যাপের মাঝখানে দেখা গেলো সাবসিডিয়ারি ক্লাস সকালবেলা হতো, যখন আমরা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি সাবসিডিয়ারি ক্লাস ছিল সকালবেলা। তো সাবসিডিয়ারি আর আমাদের অনার্সের ক্লাস ছিল দুপুরবেলা। এই যে একটা লং গ্যাপ ছিল, এই সময়তে আমরা আড্ডা, তারপরে ওই যে জাস একটা ক্যাফেটেরিয়া ছিল, ওই জাস ক্যাফেটেরিয়াতে বসে শুরুতে ঢুকতেই আর কি গেটের পাশে। আপনাদেরকে খাবারের ক্যান্টিন ছিল না? হ্যাঁ, খাবারের ক্যান্টিন একটা ছিল, আরেকটা ছিল জাস, আরেকটা ছিল ক্যাফেটেরিয়া, দুইটা ছিল। একটা হলো ইনডোর, একটা হলো আউটডোর। তো জাসেও মাঝে মাঝে খেতাম, ওখানকার সিঙ্গারা সমুচা খুব মিস করি। সেটা সমুচা এই দেশে আমি খেয়ে স্বাদ পাই না, এটা খুব চোখ মানে। আপু সমুচা মিস করেন কিনা? হ্যাঁ, আমি সিঙ্গারা, সমুচা, চটপটি আর ফুচকা টেস্ট কোনো দিনই আমি পাইনি, এখানে পাইনি। এমনকি আমি ছোটবেলায় যেটা খেতাম বেইলি রোডে বা আমাদের কলোনির ভিতরেও, সেইটাও কিন্তু অন্য কোনো এলাকায় আমি পাইনি। না, আমার ফ্যামিলি এখন মিরপুরে থাকে। না, মিরপুর এলাকায়। মিরপুরে তো চাপ চাপ এগুলোর জন্য। জি মানে বলেন আপনার জগন্নাথ। সেগুলো মিস করি। তারপরে পুরনো ঢাকার মধ্যে যে জগন্নাথের আশেপাশে পেছন সাইড দিয়ে হচ্ছিল কাচ্চি বিরিয়ানির, মানে বলতে গেলে যে বিখ্যাত কাচ্চি বিরিয়ানির দোকান। ওই পাশ দিয়ে বেরে তো নবপুর রোডটা, যে সেই রোডটা মানে ওখানে মানে একটার পর একটা মানে শুধু বিরিয়ানির দোকানই, মানে কাচ্চি বিরিয়ানির দোকান, সিরিয়াল ধরে। তো প্রায় কাচ্চি পাশে পাটুয়াটুলির পাশে একটা সিনেমা হল ছিল না, কি জানি নাম, খুব বিখ্যাত। বিশাল না, ওটা মুন মুন আরেকটা ছিল স্টার মেবি, সম্ভবত নাম মনে পড়ছে। আর লায়ন সিনেমা হল, লায়ন, 3টা সিনেমা হল ছিল, পাটুয়াটুলি, ইসলামপুর, বাদাম বাবু বাজার। ওটা ছিল লায়ন, আর লায়ন সিনেমা হল একটু দূরে, আর মুন আর স্টার হচ্ছে পাশাপাশি ছিল। তো ওই সময় আপনারা কি সিনেমা দেখতে হলে যেতেন? হ্যাঁ, সিনেমা স্কুল ফাঁকি দিয়ে অনেক সিনেমা দেখছি। আপু গিয়েছেন হলে, গিয়ে সিনেমা দেখেছেন? মধুমিতা আমাদের কাছাকাছি ছিল। বাংলা সিনেমা একদম ছোটবেলায় আমার বাবা মা দেখতো আসলে, তখন আমরা সাথে যেতাম। কিন্তু আমার ছোট ভাই হওয়ার পরে যাওয়া বন্ধ হয়ে যায়। তো যখন বাবা মা নিয়ে যেত, অনেক ছোট ছিলাম, কিছুই বুঝতাম না।
এরপরে কিন্তু বাংলা সিনেমা দেখতে আর যেতাম আমাদের না। ঢাকায় আমরা আসলে ওইভাবে বাংলা সিনেমা পরিবার দিয়ে দেখে আমরা খুব কম। কিন্তু মধুমিতায় কিন্তু ইংলিশ মুভি আসা শুরু করে, টাইটানিক দেখি কিন্তু মধুমিতায়। হ্যাঁ, তখন তো মধুমিতাই এসেছিল টাইটানিক। হ্যাঁ, মধুমিতাতে 97-98 সালে। হ্যাঁ। তো আবার ওই বাংলা বাজার একটা জিনিস সুযোগ পেলে আমার বইয়ের খুব নেশা ছিল। তো বাংলা বাজারে নতুন বই তো পড়াটা বইয়ের একটা গন্ধ অন্যরকম লাগতো না বাংলা বাজারে। বলছি না যে ওই মানে ওই পুরনো বিশেষ করে সেবা প্রকাশনীর যে বইগুলি ছিল, মাসুদ রানা, কুয়াশা, তারপর তিন গোয়েন্দা, তো এইসব সিরিজের বইগুলি আমরা পুরনো বই পেতাম, কারণ নতুন বই কিনতে গেলে তো অনেক দাম। হ্যাঁ, পুরনো বই একই জিনিস, তো একই তো ফ্লেভার, আমার তো পড়া দরকার, চিন্তা করে আমরা পুরনো বই কিনতাম। তো পুরনো বই তো চাইলেই পাইতাম না, যে কাঙ্ক্ষিত বইটা তো প্রায় যে খোঁজ দিতাম যে ওই বইটা আসছে কিনা, পুরনো আসছে কিনা। আমরা পুরনো সিডিও, অডিও সিডিও কিনেছি, খেলা আছে কিনা। ওই পটুয়া টুলি যে বলে, সেখানে আমরা ওই যে গানের সিডি, অডিও, মানে পুরানো কিন্তু নতুন না। কিনেছেন কিনা এরকম? না, আমরা কিনতাম, ফুটপাতে নিয়ে বসে থাকতো, একটার ভিতরে 300 গান, জেমস, বেস্ট অফ জেমস, বেস্ট অফ আইয়ুব বাচ্চু, এগুলো আমরা সিডি রাইট নিজেরাই করে নিতাম। আধুনিক বাংলা গানের, সেই সময় তার ইন্টারনেট ছিল না বা ইউটিউব ছিল না। তো প্রথম তো সিডি আসলো, কম্পিউটারের সাথে সিডি আসলো। তো সিডি যখন আসলো তখন আমরা এই সিডিতে গান রেকর্ড করে আমরা, আর অনেক সময় যে কম্পিউটার যখন কিনতাম ওই দোকান থেকে প্রায় অনেক 300-400 গান দিয়ে দিত ওরা লোড করে। আর সবার বাসায় তো ওই সময় মাইনুল ভাই কম্পিউটার এত অ্যাভেলেবল ছিল না। হ্যাঁ, কম্পিউটার 96 থেকে কম্পিউটার মোটামুটি একটু বাংলাদেশে মানে এক্সপেন্সিভ ছিল, ট্যাক্স যখন কম্পিউটার 96 এও এত দাম কম ছিল না। আমার মনে আছে আমি 2002 না 2003-এও আমার কিনতে বেগ লাগছে, তখন 30-35 হাজার চলে গেছে, 28-30 হাজার। এটা কম না তো তখন। 2002 আমাদের বাসায় কম্পিউটার আসে 97-এ, এবং মোটামুটি একটা দামি জিনিস হিসেবে আসে। দামি জিনিস না, অনেক দামি জিনিস। তো 97 কিনলে তো তখন প্রায় 50,000 এরকম। কারণ আমার মনে আছে আমার তখন লাগবেই। তো 2002 না 2003-এ, তাও আবার পার্ট বাই পার্ট, আমার এক বন্ধুর দোকান ছিল, তো এক্সপেন্সিভ এগুলো। এখন তো এটা মানে ওইটা একটা দামি জিনিস হিসেবেই আসে বাসায়, এবং ওইটার খুব কদরও ছিল। এবং তখন আমি যেই ইমেইল খুলি ওইটাই কিন্তু এখনো আমার প্রাইম অ্যাকাউন্ট। আমি এর মাঝে আরো কত অ্যাকাউন্ট খুললাম, কিন্তু এইটার থেকে বের হতে পারি না। এইটাও একটা অনেক বড় স্মৃতি। কিন্তু তখন বাসায় একজন আসলো, এসে সেট করে দিয়ে গেল। ওই যে আমরা নিলাম, ইন্টারনেট কানেকশন নিলাম, ওইটা পে অ্যাজ ইউ গো ছিল, কন্ট্রাক্ট না। কিন্তু আমরা একটা ইমেইল চিন্তা করে রাখতাম যে কি লিখবো, তাড়াতাড়ি করে লেখা শেষ করে বন্ধ করে দিতে হবে, আর না হলে আবার ডায়াল আপ ছিল। অনেক বিরক্ত লাগতো ইন্টারনেট ব্যবহার করতে গেলে, কারণ ডায়াল আপ যখন ছিল, ডায়াল আপ মানে অনেকক্ষণ ট্রাই করার পর অনেকটা শব্দ করার তো আর খুব স্লো ছিল ওটা টেলিফোনের টিএনটি লাইনের মাধ্যমে। তারপরও তখন তো ওইটাও অনেক কিছু ছিল, তাই না? মেল করার জন্য বা আমরা এই স্কাইপের সাথে আমরা পরিচয় হয়েছি তো অনেক দেরিতে, 96-7 বা 8-এ। আমার মোবাইল ফোনেরও একটা কথা আছে এখানে, যে আমি মোবাইল ফোনের ব্যাপারটা বলি। ঢাকা শহরে যে প্রথম যখন সিটি সেল মোবাইল ফোন আনলো, তখন তো অনেক বড় বড় সেট, বড় বড় ইরা ছিল, তারা ছিল মানে খুব লিডার টাইপের লোকজন তখন এটা ব্যবহার করতো। পিছনে তার কর্মী বাহিনী, হাতে একটা মোবাইল, এটা তার মানে একটা বিশাল একটা কিছু, ব্যবসায়ীরা ব্যবহার করতো। তা ওদের একটা ভাব ছিল যে তখন ওই যে বিশেষ করে শহীদ যে ছিল যে কমিশনার, হ্যাঁ, শহীদ কমিশনারে একটা সাদা লুঙ্গি, সাদা শার্ট পরে, মানে তার ভাবই অন্যরকম ছিল, যে সে একটা বিশেষ একটা কিছু হাতে ধরে আছে, তো সেরকম মনে হতো। তারপরে 97-এ জুলাই মাসে গ্রামীণ ফোন ঢাকাতে অপারেট শুরু করে, মাত্র 6টা বেজ স্টেশন দিয়ে। তো সেই সময় আমরা মোবাইল নিলাম, কিন্তু আমাদের গ্যান্ডারিয়াতে তখন আমরা নেটওয়ার্ক পেতাম না। নেটওয়ার্ক পেতে হলে বাসার ছাদে উঠেও ট্যাঙ্কির উপরে লাগতো নেটওয়ার্ক খুঁজতে। আমরা প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠান শেষ করবার আগে শুনবো মাইনুল সাহেবের কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে 30 সেকেন্ড যদি কিছু বলতেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে আপনারা আমাদের যে ঢাকার যে অনুষ্ঠান, ঢাকার কথা যে শুনলেন আমাদের 3 জনের কাছ থেকে, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আবার ঢাকার আরও নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে আবারও আপনাদের মুখোমুখি হব। আপনাদের ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ। আপু, আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে যদি 30 সেকেন্ড কিছু বলতেন।
সবাই যারা দেখলেন অনুষ্ঠানটা তারা একটু শুধু শুনলেন আমাদের অভিজ্ঞতা। ঢাকার অভিজ্ঞতা বলতে গেলে আসলে বহু বছরের অভিজ্ঞতা, এটা এত ছোট অনুষ্ঠানে বলা সম্ভব না। তো ভবিষ্যতে আরও বলবো। আর ঢাকা এখন আমার স্বপ্নের শহর, মানে অতীতের সেই শহরটা, বর্তমানেরটা না। তো তাকে নিয়ে বলার আরও অনেক কিছু আছে। আবার আসবো। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী ঢাকার কথা অনুষ্ঠান দেখবার জন্য, এবং আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা ঢাকার এখানে আছেন, যারা ঢাকা নিয়ে কথা বলতে চান তারা যোগাযোগ করুন এবং ঢাকার কথা অনুষ্ঠানে আপনারা আসুন। আমরা শুনতে চাই ঢাকার সেই আপনাদের ভালোবাসার কথা, সেই ফেলে আসা দিনগুলোর কথা। আমরা শুনতে চাই আপনাদের সেই প্রিয় খাবারগুলোর কথা, এবং আমরা বলতে চাই আমরা যারা প্রিয় শহরকে মিস করি, আমরা এখানে সেই প্রিয় শহরের বিভিন্ন দিকগুলো আমরা লন্ডনের সাথে মিলিয়ে নিব। তাহলে আমাদের জীবন আরও সুন্দর হবে এবং আমরা চেষ্টা করব এটাকেই ঢাকা চিন্তা করতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।